বলছিলাম তৃতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নেদারল্যান্ডে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, যে ঘটনা হারিয়ে দিয়েছিল পুরো বিশ্বের মানুষকে। সময়টা তখন 1944, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়। পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে 2 মাসের মধ্যেই জার্মান বাহিনী দিশেহারা হয়ে পিছু হটতে বাধ্য হচ্ছে। এদিকে মিত্রবাহিনী সাহায্য করার জন্য নেদারল্যান্ডের বর্ডার অতিক্রম করে ভেতরে ঢুকে পড়েছে, কিন্তু তারা তাদের কাছে থাকা খাবার, অস্ত্রসহ সরঞ্জাম নিয়ে কোনোভাবে নেদারল্যান্ডের বন্দরে পৌঁছাতে পারছে না। আর এমন পরিস্থিতির মাঝেই 1944 সালের 5ই সেপ্টেম্বর জার্মান নৈশ সেনারা নেদারল্যান্ডের জিল্যান্ড প্রদেশের ভলিসিঙ্গেন শহর ছেড়ে তাদের ঘাঁটিতে ফিরে যাচ্ছিল। এতদিন যারা জার্মানদেরকে সহায়তা করেছে, অর্থাৎ রাজাকারেরা, তারাও সবকিছু গুছিয়ে নিচ্ছে। আর বর্তমান নেদারল্যান্ডের মেয়র একজন রাজাকার। তো মেয়রের অফিসে আবার টিউন নামের এই মেয়েটা চাকরি করে। টিউন নিজের দেশকেই ভালোবাসে, তাই সেও জার্মানদের অনেক ঘৃণা করত। কিন্তু টিউনের ছোট্ট ভাই ডিউক গোপনে ওই দেশের মুক্তিবাহিনীর সাথে মিলে কাজ করে। তো জার্মান সেনাদের চলে যাওয়ার দৃশ্য সে তার হাতে থাকা একটা ক্যামেরায় বন্দি করতে থাকে। কিন্তু হঠাৎ করেই একজন সৈন্য তার দিকে ছুটে আসে আর রেগে গিয়ে তার হাতে থাকা ক্যামেরাটা রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। আর গাড়ির চাকার নিচে পিষে ক্যামেরাটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এতে বেচারা ডিউক রাগে থরথর করে কাঁপতে থাকে, কারণ একে তো জার্মান বাহিনীরা হেরে গিয়ে এই শহর থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে, তারপর তাদের উপরে আবার রাগ দেখাচ্ছে। তো এসব ভেবে কিছুক্ষণ পরেই ডিউক হাতে বড় একটা পাথর তুলে নেয় আর জার্মানদের একটা গাড়ি লক্ষ্য করে সেই পাথরটা ছুঁড়ে মারে। কিন্তু দুর্ভাগ্যবশত পাথরটা গিয়ে ওই গাড়ির ড্রাইভারের মাথায় আঘাত করে। এতে গাড়িটা অন্য সেনাদের গায়ে উঠে পড়ে আর সেখানেই 3 জন জার্মান সেনা মারা যায়। এতে রেগে গিয়ে সৈন্যরা ডিউককে তাড়া করে, কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে ডিউক কোনো মতে সেখান থেকে পালিয়ে চলে আসে। তবে পালিয়ে আসার সময় তার হাতে একটা গুলি লেগে যায়। তো বাসায় আসার পর তার বোন অর্থাৎ টিউন গুলিটা বের করে আর তার হাতে ব্যান্ডেজ করে দেয় এবং বলে ভবিষ্যতে কখনো যেন সে এমন কাজ না করে। তো এরপর আমাদেরকে 1 মাস আগেকার ঘটনা দেখানো হয়, যেখানে জার্মানিদের সাথে মিত্রবাহিনী তুমুল যুদ্ধ হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই প্রবল আক্রমণের কারণে জার্মান নৈশী বাহিনীরা পিছু হটতে বাধ্য হয়। তো এই যুদ্ধে জার্মানিদের পক্ষ নিয়ে যুদ্ধ করা মাইনাস নামের একজন সৈন্য গুরুতর আহত হয়ে যায়। সে মূলত মিত্রবাহিনীরা যে পথে যাবে সেই পথে মাইন পুঁতে রাখত। জার্মানির হয়ে যুদ্ধ করলেও মাইনাস কিন্তু মূলত নেদারল্যান্ডের বাসিন্দা। তো হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় জার্মান বাহিনীর ফার্স্ট লেফটেন্যান্ট হেড্রিকের সাথে পরিচয় হয় মাইনাসের। তো তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেলে একদিন হেড্রিক মাইনাসের কাছে জানতে চায় সে নেদারল্যান্ডের মানুষ হয়েও কেন জার্মানির হয়ে যুদ্ধ করছে। তখন মাইনাস জানায় মূলত তার বাবা অনেক গরিব ছিল, অনেক কষ্ট করেই তাদের ভাই বোনদেরকে বড় করেছে, তাই পরিবারের ভালোর জন্যই সে আজ জার্মানির সৈন্য হিসেবে যুক্ত হয়েছে। এ কথা শুনে হেড্রিক বলে, তোমার ফিরে যাওয়া উচিত। জার্মান সৈন্যতে যোগ দিয়ে তুমি বড় ভুল করেছ। আমাকে দেখো, আমি যুদ্ধে গিয়ে 2 পা হারিয়েছি, আর আমাকে এখন এমন একটা ক্যাম্পে পাঠানো হবে যেখানে বয়স্ক আর শিশুদেরকে রাখা হয়। মানে এদের কাছে আমি এখন একটা বোঝা হয়ে গেছি। যাই হোক, এদিকে দেখা যায় ওই দিন জার্মান সৈন্যদের গাড়িতে যে ঢিল মেরেছিল তাকে খোঁজার জন্য নিরাপরাধ 3 জন মানুষকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। জার্মানদের কমান্ডার ওই শহরে সেই রাজাকার মেয়রকে একটা লিস্ট দিয়ে বলে, এখানে যারা আছে সবাই হলো মুক্তিযোদ্ধা, মানে নেদারল্যান্ডের হয়ে যুদ্ধ করছে, আর এদের সবাইকে ধরে দিতে হবে। তো ওই সময়ে সেখানে মেয়রের অফিসে কাজ করতে থাকা টিউন শুনতে পায় যে সেদিন গাড়িতে ঢিল মেরেছিল সে যদি নিজ ইচ্ছায় না ধরা দেয় তাহলে আগামীকাল সকালেই যে নিরাপরাধ 3 জন মানুষকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে মেরে ফেলা হবে। তো ওই দিন রাতে বাসায় এসে টিউন ডিউককে তাদের চেনা পরিচিত কারোর বাসায় কয়েকদিন লুকিয়ে থাকতে বলে। তো এই ব্যাপারে টিউন তার বন্ধু জানার কাছে সে সাহায্য চায়, যে কিনা একটা বেকারি ফ্যাক্টরিতে চাকরি করে। সবকিছু শুনে জানা বলে, আমি এমন কিছু মানুষদেরকে চিনি যারা ডিউককে লুকাতে সাহায্য করবে, কিন্তু ওই মানুষগুলো কারা এই ব্যাপারে সে টিউনকে কিচ্ছু বলে না। এদিকে যুদ্ধে প্রচণ্ডভাবে আহত হওয়ার জন্য জার্মান সেনা কমান্ডার মাইনাসকে মাঠে যুদ্ধ করা থেকে সাসপেন্ড করে দেয়। সে যেহেতু নেদারল্যান্ডের ভাষা জানে তাই ওই কমান্ডার একজন দোভাষী হিসেবে মাইনাসকে পুনরায় নিয়োগ দেয়। মানে মাইনাস এখন নিজের দেশে গিয়েই তার দেশের বিরুদ্ধে কাজ করবে আর কি। যাই হোক, এরপর একদিন ব্রিটিশ মিত্রবাহিনী আকাশপথে বিশাল সৈন্যবহর নিয়ে জিল্যান্ড শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এগুলোর মধ্যে একটা গ্লাইডার বিমানে ছিল উইলিয়াম নামের এক তরুণ যুবক, সেই সাথে তার সিনিয়র টনি, আর সেই সাথে আরও কয়েকজন সহযোদ্ধা। তো মিত্রবাহিনীরা এসেছে এটা দেখতে পেয়ে শহরের সবাই তো ভীষণ খুশি, কিন্তু হঠাৎ করেই জার্মান সৈন্যরা তাদের উপর আক্রমণ করে বসে। বিমান বাহিনীকে লক্ষ্য করে তারা বোমা এবং গুলি ছুটতে থাকে। তখন হঠাৎ করেই একটা বোমা এসে উইলিয়ামদের প্লেনে আঘাত করে। এতে প্লেনের ভেতরে থাকা টনি মারাত্মকভাবে আহত হয়। উইলিয়াম বুঝতে পারে বিমানের একটা ডানা পুরোপুরি ভেঙে গেছে, আর এই অবস্থায় তারা ওড়ার চেষ্টা করলে বাকি বিমানগুলোর সাথে ধাক্কা লাগবে আর অন্যদের জন্য এটা বিপদ হবে। তাই তারা বাধ্য হয়ে তাদের বিমানের বহর থেকে আলাদা হয়ে যায় আর একটা খোলা মাঠের মাঝে তারা আশ্রে পড়ে।
একে একে সবাই প্লেনের ভেতর থেকে পেরিয়ে আসতে থাকে। আহত টনিকে কোনো মতে একটা ভেলার উপর উঠিয়ে তারা সেখান থেকে পালাতে শুরু করে। তো যাই হোক, এদিকে জার্মান সৈন্যরা হঠাৎ করেই টিউনদের বাসায় আসে। জার্মান সৈন্যদের আসতে দেখে টিউন তার ভাই ডিউককে সাথে সাথে লুকিয়ে পড়তে বলে। তো জার্মান সেনা কমান্ডার সেখানে এসে টিউনের বাবাকে খুঁজতে থাকে। মূলত টিউনের বাবা জার্মানদের সেনা ক্যাম্পের একজন চিকিৎসক। যুদ্ধে আহত হওয়া জার্মান সেনাদের সে চিকিৎসা দিয়ে থাকে। তো টিউনের বাবা বাসায় আসা মাত্রই কমান্ডার তার পায়ের একটা ব্যথা জায়গায় চিকিৎসা করায়। আর যাওয়ার সময় বলে, তোমার ছেলে কি করেছে আমরা জানি, তাই আগামীকালকের ভেতর তোমার ছেলেকে নিয়ে আমাদের সেনা দপ্তরে দেখা করবে। তো সবকিছু শুনে ডিউক তখন সারেন্ডার করতে চায়, কিন্তু টিউন তাকে বাধা দেয় আর বলে যে আমার বান্ধবী জানা তোমার লুকানোর ব্যবস্থা করবে। কিন্তু ডিউক এতে রাজি হয় না আর বলে, আমি লোকালে তো ওই নিরাপরাধ 3 জনকে মেরে ফেলা হবে। তখন ডিউকের বাবা বলে, আমার সাথে জার্মানদের ভালো সম্পর্ক আছে, আমি তাদের কমান্ডারের সাথে কথা বলে তোমার শাস্তি কমানোর ব্যবস্থা করব। তখন ডিউকের বাবা বলে, আমি অনুরোধ করব তারা তোমাকে মৃত্যুদণ্ড না দিয়ে যেন জেলে থাকার শাস্তি দেয়, আর দ্রুতই আমাদের দেশ স্বাধীন হবে, তাই স্বাধীন হলেই তুমি জেল থেকে মুক্তি পেয়ে যাবে। তো পরদিনই টিউন আর তার বাবা জার্মান কমান্ডারের সাথে কথা বলার জন্য তাদের অফিসে আসে। ডিউকের বাবা কমান্ডারকে বলে, আসলে এটা একটা দুর্ঘটনা ছিল, আমার ছেলে ইচ্ছে করে এসব করেনি, তাই আমি অনুরোধ করছি ওকে মৃত্যুদণ্ড না দিয়ে আপনারা কারাদণ্ড দিন, আর আমার ছেলে নিজে এসে আপনাদের কাছে আত্মসমর্পণ করবে। এতে কমান্ডার বলে, আপনার মতো বাবা আসলেই সবার দরকার, ঠিক আছে আমি আপনার কথা রাখবো, আমরা আপনার ছেলেকে বাঁচিয়ে রাখবো। কিন্তু টিউন বুঝতে পারে এই লোকটা সবকিছুই মিথ্যা বলছে, তাই সে তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু তার বাবা বলে, আপনারা দয়া করে ওই নিরাপরাধ 3 জনকে ছেড়ে দিন, আমার ছেলে এসে ধরা দিবে। এ কথা বলেই সে কান্নায় ভেঙে পড়ে। এদিকে পাশে বসেই তাদের এই সমস্ত কথাবার্তা শুনছিল মাইনাস নামে সেই দোভাষী ছেলেটা, মানে জার্মানদের কমান্ডারের এই অফিসে তাকে কাজ দেওয়া হয়েছে। তো যাই হোক, পরদিনই ডিউক নিজে থেকে জার্মান সৈন্যদের হাতে ধরা দেয়। তবে চলে যাওয়ার আগে সে টিউনকে বলে, আমাদের বেসমেন্টে আমার কিছু ডকুমেন্টস লুকানো আছে, সেগুলো তুমি জানাকে দিও। তো সেখানে গিয়ে টিউন ডিউকের নিজের হাতে তোলা কিছু ছবি দেখতে পায়। আসলে ডিউক জার্মান বাহিনীদের পজিশন, তাদের অস্ত্রসহ সবকিছুর ছবি তুলেছে, যাতে এগুলো দেখে মিত্র বাহিনীর যুদ্ধ করতে সুবিধা হয়। তো জানার কাছে গিয়ে টিউন প্রথমে সেই ছবিগুলো দেখায় আর বলে, ডিউককে গ্রেফতার করা হয়েছে, যদি তুমি তাকে ছাড়াতে সাহায্য করো তাহলে আমি তোমাকে এই ছবিগুলো দিয়ে দেব। এ কথা শুনে জানা টিউনকে ওই দিন রাতে দেখা করতে বলে। এদিকে প্ল্যান ক্রাশ করা সেই সৈন্যরা সেই মাঠের পাশের একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। রাতে সেই বাড়ির মালিকও সেখানে আসে। মিত্রবাহিনী সৈন্যদের সেখানে দেখে সে তাদেরকে সতর্ক করে দেয় আর বলে, জার্মান সৈন্যরা আশেপাশে পুরো জায়গাটা ঘিরে রেখেছে, তাই এখানে তোমাদের বেশিক্ষণ থাকা উচিত হবে না। এদিকে আহত টনির অবস্থা তখনও অনেক বিপজ্জনক, কিন্তু তবুও সে বলে, জার্মানরা আমাদের খুঁজতে খুঁজতে নিশ্চয়ই এখানে চলে আসবে, তাই এক জায়গায় থাকাটা আমাদের জন্য বিপজ্জনক। যাই হোক, ওই দিন রাতে টিউন জানার সাথে দেখা করতে আসে। সেখানে থাকা এক মুক্তিবাহিনী টিউনকে বলে, ডিউকের নিজের রাগ কন্ট্রোল করা উচিত ছিল, তার একা আক্রমণ করাটা মোটেও ঠিক হয়নি, ওর কারণেই আমরা সবাই বিপদে আছি। সে যদি জার্মান সৈন্যদের কাছে সবকিছু বলে দেয় তাহলে আমরা একে একে সবাই বিপদে পড়ে যাব। তখন সেই মুক্তিযোদ্ধা টিউনকে বলে, তুমি তো মেয়রের অফিসে চাকরি করো, মেয়রের অফিসে এমন একটা ম্যাপ আছে যেখানে এই শহরের সমস্ত নদী নালা সহ সবকিছুর ম্যাপ আছে, তুমি যদি ওই ম্যাপটা আমাদেরকে এনে দিতে পারো তাহলে ডিউককে ছাড়তে আমরা তোমাকে সাহায্য করতে পারি। যাই হোক, এদিকে সেই জার্মান কমান্ডারের অফিসে কমান্ডার তার পাশে থাকা মাইনাসকে জিজ্ঞাসা করে, আচ্ছা ডিউকের বয়স তো 17 বছর, তোমার কি ওকে এখনো বাচ্চা মনে হয়? মাইনাস এখানে তেমন কিছুই বলে না। তখন কমান্ডার বলে, 17 বছর বয়সেও তো তুমি আর্মি ক্যাম্পে ছিলে, সেখানে নিজের ইচ্ছাতে তুমি ট্রেনিং নিয়েছো, তার মানে ডিউক কোনো বাচ্চা নয়, সে জেনে বুঝে মুক্তিবাহিনীর সাথে মিলে এই আক্রমণ করেছে, আর তার একমাত্র শাস্তি হলো মৃত্যু। এদিকে উইলিয়াম আর তার দলবল সেই বাড়ি থেকে বের হয়ে লোকালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। তখন আশেপাশের পুরো শহর প্রায় পানিতে ডুবে আছে। পথে একটা পরিত্যক্ত বাড়িতে ঢুকে তারা নিজেদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সংগ্রহ করার চেষ্টা করে। খুঁজতে খুঁজতে বেসমেন্টে গিয়ে তারা 2 বোতল মদ পেয়ে তো ভীষণ খুশি, আর সেটা দিয়েই ওই দিন রাতে তারা আনন্দ করতে থাকে। তো পরদিন সকালে উঠে টনি উইলিয়ামকে একটা নৌকার ব্যবস্থা করতে বলে, যাতে তারা সহজেই এখান থেকে বের হতে পারে। তো নৌকা খুঁজতে বাইরে যাওয়ার পর যখন তারা ফিরে আসে তখন তারা দেখে ওই বাড়ির দরজার সামনে আগে থেকে একটা নৌকা রাখা। এটা দেখেই তারা বুঝে যায় জার্মান সেনারা এখানে চলে এসেছে। তাই পেছনের দরজা দিয়ে খুব সাবধানে তারা বাড়ির ভেতরে ঢুকে দেখে 2 জন জার্মান সেনা এখানে চলে এসেছে। তাদের মধ্যে একজনকে তারা একা পেয়ে তার বন্দুকের সামনে রেখে ওই বাড়ির বেসমেন্টে নিয়ে যায়। সেখানে ওই জার্মান সেনা আর উইলিয়ামের মধ্যে ভীষণ ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে উইলিয়াম ও জার্মান সেনার মাথায় একটা বোতল দিয়ে আঘাত করে আর সেখান থেকে বের হয়ে যায়। এরপরই উইলিয়াম তাদের সিনিয়র,
অর্থাৎ টনির কাছে সে দেখে আর এক জার্মান সেনা টনির মাথায় বন্দুক তাক করে রেখেছে। আর কিছুক্ষণ তর্ক করার পর ওই সেনা হঠাৎ টনির মাথায় গুলি করে দেয়। সাথে সাথেই উইলিয়ামও গুলি করে ওই সৈন্যকে মেরে ফেলে। আর এরপরেই বেসমেন্টে এসে সেখানে থাকা জার্মান সেনাকেও গুলি করে মেরে ফেলে। এরপর উইলিয়াম কোনো মতে ওই জার্মান সেনাদের নৌকা নিয়ে অপর প্রান্তে গিয়ে পৌঁছায়। আর সেখানে মিত্রবাহিনীর গাড়িবহরে সে তাকে উদ্ধার করে নেয়। এদিকে টিউন মেয়রের অফিসে এসে অনেক খোঁজাখুঁজির পর এই শহরের সেই ম্যাপটা পেয়ে যায়। আর ওই ম্যাপটা সে অনেক কষ্টে জানার কাছে পৌঁছে দেয়। অন্যদিকে জার্মান ক্যাম্পে তখন ডিউককে প্রচণ্ড নির্যাতন করা হয়। অমানবিক অত্যাচার সহ্য করতে না পেয়ে ডিউক একসময় আস্তে আস্তে সব মুক্তিবাহিনীর নাম বলে দেয়। আর কমান্ডার সেই নামের লিস্টটা মাইনাসকে দিয়ে ওদেরকে গ্রেফতার করতে বলে। আর সবাইকে ধরে ডিউক সহ মুক্তিবাহিনীর সবাইকে ফায়ারিং স্পটে নিয়ে গুলি করে মেরে ফেলতে বলে। কিন্তু মাইনাস যেহেতু নেদারল্যান্ডের ছিল তাই সে কিছুটা হলেও দেশের প্রতি টান অনুভব করে। এজন্য টিউনকে দেখে সে তার কাছে গিয়ে বলে দেয় যে ডিউককে মেরে ফেলা হবে। রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে সে টিউনকে এই খবরটা দেয়। কিন্তু তারা দুইজন কথা বলার সময় একজন সিনিয়র জার্মান অফিসার মাইনাসকে দেখে ফেলে। আর এই খবর জার্মান সেনাপ্রধানের কানে যাওয়া মাত্রই সে মাইনাসকে এবার অফিসের কাজ বাদ দিয়ে সেই ফায়ারিং স্পটে গিয়ে মুক্তিবাহিনী সহ ডিউককে গুলি করে মেরে ফেলার কাজ দেয়। এদিকে টিউন বাসায় এসে তার বাবাকে সব বলে দেয়। তাই সঙ্গে সঙ্গেই ছেলেকে বাঁচাতে উনি ওই জার্মান সেনাদের অফিসের দিকে রওনা দেয়। কিন্তু পথেই ডিউকের সাথে তার দেখা হয়। জার্মান সৈন্যরা ডিউককে ট্র্যাকে করে সেই ফায়ারিং স্পটে নিয়ে যাচ্ছে। তো ওই কমান্ডারের সাথে ডিউকের বাবা কথা বলতে চায়, কিন্তু কমান্ডার তার কোনো কথাই শোনে না। এর কিছুক্ষণ পরেই ডিউক সহ ধরে আনা বাকি সকল মুক্তিযোদ্ধাদের ফায়ারিং স্পটে গুলি করে মেরে ফেলা হয়। তবে জার্মানিদের হাত থেকে একজন মুক্তিযোদ্ধা পালাতে পেরেছিল। আর সে টিউন এবং জানার কাছে এসে বলে, তোমাদের কাছে থাকা এই ম্যাপ আর ছবিগুলো যে করেই হোক মিত্রবাহিনীর কাছে পৌঁছতেই হবে, না হলে মিত্রবাহিনী তেমন কোনো সুবিধা করতে পারবে না। ওই মুক্তিযোদ্ধা এই সমস্ত ছবি আর ম্যাপ মিত্রবাহিনীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব জানাকে দিতে চায়। কিন্তু জানা তার হাত থেকে সবকিছু নিয়ে নিজেই এই দায়িত্বটা নিয়ে নেয়। মানে সেও এখন একজন মুক্তিযোদ্ধা হয়ে গেল। তো ওই দিন রাতেই টিউন আর জানা সেনাবাহিনীদের চোখ ফাঁকি দিয়ে নৌকায় করে মিত্রবাহিনীর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সেনাবাহিনী তাদের দেখে ফেলে আর আক্রমণ শুরু করে। তখনই একটা গুলি জানার বুকে এসে লাগে আর সে আহত হয়ে যায়। টিউন সেই ম্যাপ আর ছবিগুলো জানার কাছে দিয়ে সেই নৌকাটি ভাসিয়ে দেয় আর নিজে সেখানে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে যাতে জার্মান সেনারা ওই ম্যাপ আর ছবিগুলো খুঁজে না পায়। তো এরপরেই সৈন্যরা এসে টিউনকে গ্রেফতার করে ফেলে। এদিকে দেখা যায় কানাডিয়ান মিত্রবাহিনী পরদিন সকালে নিজেদের মতো করেই সামনের দিকে এগোতে থাকে। আসলে তারা জানে না জার্মানরা তাদের জন্য কোথায় ওৎ পেতে বসে আছে। তো জার্মানদের নাগালের কাছে পৌঁছানো মাত্রই তারা তাদের সমস্ত শক্তি দিয়ে ওই মিত্রবাহিনীর উপরে আক্রমণ শুরু করে। তাদের ছোড়া গুলি আর বোমার সামনে যেন মিত্রবাহিনী দাঁড়াতেই পারছিল না। অনেক সৈন্য মারা যাওয়া সত্ত্বেও মিত্রবাহিনী প্রাণপণে চেষ্টা করে সামনের দিকে এগোনোর জন্য। এদিকে জার্মান বাহিনীরা লুকিয়ে তাদের উপর আক্রমণ করে যাচ্ছে। তাই শেষমেশ মিত্রবাহিনীর যে কয়েকজন সৈন্য বেঁচে ছিল তারা বাধ্য হয় পিছু হটার জন্য। এদিকে মাইনাস নামে সেই সৈন্যটা তখন জার্মানিদের হয়ে যুদ্ধ করছিল। সে একজন সৈন্য হলেও এসব মারামারি কিংবা রক্তারক্তি তার একেবারেই পছন্দ না। তাই চোখের সামনে এমন মর্মান্তিক সব দৃশ্য দেখে সে শকড হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরেই কানাডিয়ান মিত্রবাহিনীরা জানাকে নিয়ে সেই নৌকাটাকে ভাসতে দেখে। তারা আহত অবস্থায় জানাকে উদ্ধার করে নিয়ে আসে। সেখানে এসে জানা তার হাতে থাকা ব্যাগটা সৈন্যদের হাতে দিয়ে দেয়। আর প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগতে ভুগতে একটা সময় জানা সেখানেই মারা যায়। তবে ওই শহরের ম্যাপ পেয়ে কানাডিয়ান মিত্রবাহিনী খুবই খুশি হয়। তারা আবারও নতুনভাবে যুদ্ধের প্ল্যান শুরু করে। আর প্ল্যান মোতাবেক পরদিন কিছু সৈন্য সামনের দিকে অ্যাটাক করে জার্মান সৈন্যদের ব্যস্ত রাখে। আর বেশিরভাগ সৈন্যই নৌকা দিয়ে পেছন থেকে গিয়ে জার্মানদের উপর অতর্কিত হামলা চালায়। এতে জার্মান সেনারা একেবারেই পরাস্ত হয়ে যায়। আর কানাডিয়ান মিত্রবাহিনী তখন শহরের মধ্যে ঢুকে জার্মানদের আস্তানায় আক্রমণ চালাতে থাকে। তাই জার্মান সেনারা ভয়ে সেখান থেকে সবাই পালিয়ে যেতে থাকে। আর এই ক্যাম্পেই বন্দি করে রাখা হয়েছিল টিউনকে। একজন জার্মান সেনা সেখান থেকে পালানোর সময় টিউনকে দেখে তার মাথায় বন্দুক ঠেকিয়ে তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। আর ঠিক ওই মুহূর্তেই মাইনাস নামে সেই সৈন্যটা সেখানে পানি খেতে আসে। আর টিউনের উপর হওয়া এমন অত্যাচার দেখে সে নিজেকে আটকাতে পারে না। ওই জার্মান সৈন্যকে সে চাকু দিয়ে আক্রমণ করে। কিন্তু তখনই অফিসার পিস্তল দিয়ে মাইনাসকে গুলি করে দেয়। আহত হয়েও মাইনাস সেই সৈন্যকে সেখানেই মেরে ফেলে। আর মারাত্মক আহত অবস্থায় মাইনাস সেখান থেকে বাইরে এসে একটা চেয়ারে বসে। তখন টিউন মাইনাসের জামা খুলে ওই ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করে। কিছুক্ষণের মধ্যেই কানাডিয়ান মিত্রবাহিনী সেখানে এসে পৌঁছায়। উইলিয়াম নামে সেই সৈন্যটা তখন সেখানে এসে দেখে মাইনাস মারা গেছে। আর টিউন সেখানে বসে কান্না করছে। আর এখানে বিভিন্ন পক্ষে থাকা ভিন্ন প্রান্তের তিনজন মানুষ একে অপরের সম্মুখীন হয়। আর ঠিক এমন একটা দৃশ্যের মধ্য দিয়েই আমাদের আজকের মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এরপর আমাদেরকে বলা হয় নেদারল্যান্ডের ওই শহরটা 1944 সালের 7 নভেম্বর স্বাধীন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এমন অসংখ্য হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যা শুনলে যে কারোরই হয়তো গায়ে কাঁটা দিয়ে উঠবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্য ঘটনা নিয়ে এমন আরও অনেক মুভি বানানো হয়েছে। যদি তোমরা এমন টাইপের মুভি পছন্দ করো তাহলে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব পরবর্তীতে এমন সত্য ঘটনা নিয়ে বানানো কোনো মুভি এক্সপ্লেন করার জন্য। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।